আচ্ছা দেখো, গত পর্বে আমরা দেখেছিলাম যে দেনাদার এবং পাওনাদার সম্পর্কে আলোচনা করার কথা ছিল, তাই না? তো দেনাদার পাওনাদার নিয়ে মোটামুটি সবারই একটা সমস্যা থাকে। তো দেনাদার পাওনাদার সম্পর্কে বলেছিলাম যে সহজে মনে রাখার জন্য খেয়াল করতে হবে, যে দিবে সে দেনাদার, যে পাবে সে পাওনাদার। দেনাদার পাওনাদারের কাজ তোমার বেশিরভাগ ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের সাথে হয়ে থাকে, এবং এই দেনাদার পাওনাদার চেনাটাই অনেকের কাছে কঠিন হয়ে পড়ে, যে কখন দেনাদার হবে কখন পাওনাদার হবে। ঠিক আছে, তো খেয়াল করে একটু বোর্ডে, যদি এমনটা হয় যে অনেক সময় লেখা থাকে ধারে ক্রয়, আবার লেখা থাকে যে বাকিতে ক্রয়, আবার এরকম লেখা থাকতে পারে যে রহিমের নিকট থেকে ক্রয়। আবার এমনও হয় যে রহিমের নিকট থেকে ধারে ক্রয়। ঠিক আছে, একটা অ্যামাউন্ট থাকতে পারে, সাপোজ ধরে নাও 10,000। এখানে ক্রয় সম্পর্কে খেয়াল করো, ধারে ক্রয় 10,000 টাকা এরকম একটা কোশ্চেন হতে পারে, আবার বাকিতে ক্রয় 10,000 টাকা এরকম একটা কোশ্চেনও হতে পারে, আবার রহিমের নিকট থেকে ক্রয় 10,000 টাকা এরকমও কোশ্চেন হতে পারে, আবার লেখা থাকতে পারে রহিমের নিকট থেকে ধারে ক্রয় 10,000 টাকা। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে এতগুলো কোশ্চেনের ক্যাটাগরি লিখলাম, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা ক্যাটাগরিতে যদি মনোযোগ দাও তাহলে পাবা যে কোন এন্ট্রিতে উল্লেখ করা আছে বাকিতে ক্রয় বা ধারে ক্রয়, আবার কোন এন্ট্রিতে উল্লেখ করা নাই। তা সহজে মনে রাখার জন্য আমি বলি যে নামের সাথে নগদ কথা উল্লেখ না থাকলে তাহলে বুঝতে হবে কি বাকিতে ক্রয়। নামের সাথে নগদ কথা উল্লেখ করা যদি না থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রে ধারে ক্রয় বাকিতে ক্রয় এগুলো কথা বলে দেয়। ঠিক আছে, যখনই ক্রয় হয় তো ক্রয় শব্দ আমাদের শীটে যেমন 2 নম্বরে বলা হয়েছিল, ক্রয় শব্দ কি হয়, ডেবিট হয়। যদি আমি ধারে ক্রয় করে থাকি তাহলে ক্রয় তো আমি পেয়ে যাচ্ছি, তাহলে ক্রয় শব্দ কি হবে, ডেবিট। তাহলে এগুলো এন্ট্রির খাতিরে আমি কি কি লিখতে পারি, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। এখন দেখো এখানে কিন্তু নগদ টাকা যায়নি, তাই না? ক্রেডিট নির্ণয় করতে গিয়ে ঝামেলা হয়ে যায়, তাই না? তো ক্রেডিট নির্ণয়ের জন্য গত ক্লাসে বলেছিলাম যে যাহা যায় তাহা ক্রেডিট। তো এখানে তো বলবো যে স্যার এখানে তো কোনো কিছু যায়নি, তাই না? এখানেই পাওনাদার দেনাদার বিষয়টা কাজে লাগে। ক্রয়ের সাথে পাওনাদার, মানে ক্রয় পাওনাদারকে নিয়ে কাজ করে, বিক্রয় দেনাদারকে নিয়ে কাজ করে। এবং একটু আগে আমি আরো একটা বিষয় বলেছিলাম যে পাওনাদার দেনাদার মনে রাখার জন্য মনে রাখবা, যে পাবে সে পাওনাদার, যে দিবে সে দেনাদার। তো এখানে ক্রয় হিসাব ডেবিট, আমরা তো ডেবিট কোশ্চেন থেকে পেয়ে গেছি যে ক্রয় সর্বদা ডেবিট। তাহলে এখানে দেখতে হবে যে নগদ টাকা যেহেতু নাই, তাহলে খুঁজবো যে আমার কাছে পাবে নাকি আমাকে দিবে। যেহেতু আমি ধারে কিনেছি তাহলে আমার কাছে অবশ্যই পাবে, আর যে পাবে সে কি হয়, পাওনাদার। তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট আর কি লিখতে পারি, পাওনাদার হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো না? পাওনাদার হিসাব ক্রেডিট, বুঝতে পারছো বিষয়টা? যেহেতু ক্রয় ছিল এবং শীত কি বলে, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় সর্বদা ডেবিট। এখন তো নগদ টাকা যায়নি, যাহা যায় তাহা ক্রেডিট হয়, ঠিক আছে না? তো নগদ টাকা তো আমার যায়নি, তাহলে আমাকে খুঁজতে হবে কি আমার কাছে পাবে নাকি আমাকে দিবে। যদি ধারে ক্রয় করেছি আমার কাছে টাকা পাবে, ঠিক আছে না? তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার সর্বদা ক্রেডিট, সেটা বলা আছে। পাওনাদার সর্বদা ক্রেডিট, যখনই পাওনাদারকে পরিশোধ করবো সে ডেবিট হয়ে যাবে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের রুলস অনুযায়ী দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। আমার কাছে একজন পাওনাদার সে টাকা পায়, তাই বলে সে ক্রেডিট আছে, তাকে যদি আমি পরিশোধ করে দেই তাহলে সে কি আমার কাছে টাকা পাবে?
তাহলে সে ডেবিট হয়ে যাবে। এই জন্য হিসাব বিজ্ঞানের রুলস অনুযায়ী বলা হয় যে দায় বাড়লে ক্রেডিট আর দায় কমলে ডেবিট হবে। ঠিক আছে, এর উল্টা পিঠ হচ্ছে বিক্রয়। এই সকল জায়গায় যদি খেয়াল করো, এই যতগুলো ক্রয় আছে এই সব জায়গায় বিক্রয় অ্যাড করে দাও। ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, রহিমের নিকট বিক্রয়, আবার রহিমের নিকট থেকে ধারে, রহিমের নিকট ধারে বিক্রয়। ঠিক আছে, দেখো সেম ক্রয় ক্যাটাগরি হয়ে গেল। অর্থাৎ ধারে বিক্রয় অনেক সময় উল্লেখ করা থাকতে পারে, নাও থাকতে পারে। যদি ধারে কথা উল্লেখ করা না থাকে তাহলে নগদে বিক্রয়। এখানে বাকিতে বিক্রয়, যদি বাকিতে কথা উল্লেখ করা না থাকে তাহলে বুঝলো কি নগদে বিক্রয়। রহিমের নিকট বিক্রয়, এই যে নামের সাথে নগদ কথা উল্লেখ করা নাই, নামের সাথে নগদ কথা উল্লেখ করা না থাকলেই বুঝবো বাকিতে বিক্রয়। আবার অনেক সময় নামের সাথে বাকি কথা উল্লেখ করে দেয়, রহিমের নিকট ধারে বা বাকিতে বিক্রয়। তাহলে আমরা জানি যে বিক্রয় সর্বদা কি হয়, ক্রেডিট হয়। এখন ক্রেডিট পেয়ে গেছি, খুঁজতে হবে কি যাহা আসে, যাহা আসে তাহা ডেবিট। তবে মনে রাখতে হবে আমরা যে যাহা আসে তাহা ডেবিট, যাহা যায় তাহা ক্রেডিট দিয়ে যে অঙ্কগুলো করছি এটা কিন্তু সব সময় কাজে লাগবে না। এটা বেসিক্যালি তোমাদের ডেবিট ক্রেডিট শেখানোর খাতিরে অনেক টিচার প্লাস আমিও ব্যবহার করছি, যাতে তোমরা ডেবিট ক্রেডিটটা করাটা শিখো। যখনই তোমরা তৃতীয় অধ্যায়ে যাবা, কেন ডেবিট হলো, কেন, তারপর সম্পদ কাকে বলে, এই সকল বিষয় তোমরা জানতে পারবা। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে বিক্রয় বলা হয়েছে, তাহলে বিক্রয় সর্বদা কি হয়, ক্রেডিট, তাই না? তাহলে আমাকে খুঁজতে হবে ডেবিট, যাহা আসে। তো এখানে তো কোনো কিছু আসে নেই, নগদ টাকা আসছে, যেহেতু আসে না তাহলে আমাকে কি খুঁজতে হবে, আমার কাছে পাবে নাকি আমাকে দিবে? আমার কাছে আমাকে দিবে, সে যেহেতু বিক্রয় করেছে আমাকে দিবে, বাকিতে বিক্রয় করেছে না তাহলে আমাকে দিবে, তাহলে দেনাদার ডেবিট হবে। যে দিবে সে দেনাদার, একটু আগে বলেছিলাম, আর যে পাবে সে পাওনাদার। তাহলে বিক্রয় তো ক্রেডিট হয়, তাহলে ডেবিট কি হবে, যেহেতু নগদ টাকা আসেনি, তার মানে দেনাদার অথবা পাওনাদার হবে। যদি আমার কাছে পায় তাহলে আমি পাওনাদারকে ডেবিট করে দিব, এখানে তো বিক্রয়ের সাথে পাওনাদার হওয়ারই কথা না। ঠিক আছে, তাহলে দেনাদার আমাকে দিবে, যে দিবে সে দেনাদার। তাহলে লিখতে পারি কি দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, আর টাকার জায়গায় তো টাকা লিখবই। তবে সবসময় একটা বিষয় মনে রাখতে হবে যে বিক্রয় এবং ক্রয়ের সাথে সম্পদের নাম থাকতে পারে। যখনই কোনো সম্পদের নাম থাকবে তখন সম্পদের নাম উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো দেনাদার পাওনাদার আমরা আলোচনা করেছি। এবার এই সর্বশেষ সকল প্রকার খরচ, ঠিক আছে, এবং আয় ব্যয়। তো খরচ এবং আয় ব্যয় এগুলাও খুব ইজি। সেটা দেখো বলা হয়েছে সকল প্রকার খরচ ডেবিট, সকল প্রকার খরচ ডেবিট। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রকার খরচ হয়, দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, কর্মচারীর বেতন আছে, এই সবই কিন্তু খরচ। ঠিক আছে, খরচ যে খরচ থাকবে সে খরচের নাম উল্লেখ করে দিবে। ঠিক আছে, এখানে তোমরা যাহা আসে তাহা ডেবিট, যাহা যায় তাহা ক্রেডিট, যে রুলসটা ছিল এটা অ্যাপ্লাই করলে সহজে ডেবিট ক্রেডিট পেয়ে যাবো। যদি বলা হয় বেতন প্রদান, যদি এগুলো বলা হয় বেতন প্রদান 10,000 টাকা, তাহলে বেতন তো একটা খরচ, এবং সকল বড় খরচ কি হয়, ডেবিট, তাই না? এই বিষয় যদি মাথায় রাখি তাহলে ডেবিট কি খুব ইজি হবে। বেতন একটা খরচ, অনেক খরচ আছে, শুধু বেতন, ভাড়া, তারপরে বিদ্যুৎ বিল, এগুলো শুধু খরচ না।
খরচ অনেক আছে। তোমরা যেভাবে যেভাবে তোমরা ধাপে ধাপে উঁচু ক্লাসে যাবা, অন্যান্য আরো খরচ সম্পর্কে জানতে পারবা। এখানে বেসিক একটা খরচ বেতন প্রদান। একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে কর্মচারীকে বেতন দিতে হয়, তাহলে বেতন হিসাব ডেবিট। তো ডেবিট পেয়ে গেলাম, খুঁজতে হবে কাকে? ক্রেডিট। তো ক্রেডিট কি হবে? যাহা যায়। তো বেতন প্রদান করে কি চলে গেল? নগদ টাকা। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একেবারে ভাড়া প্রদান, ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। ক্লিয়ার বিষয়টা? এরপরে এখানে একটা বিষয় আরেকটা মনে রাখতে হবে, বকেয়া খরচ ক্রেডিট। যে খরচ বকেয়া থাকবে, যদি খরচ বকেয়া হয় তাহলে ক্রেডিট। যে কোনো খরচ হতে পারে, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, ঠিক আছে? খরচ ডেবিট হবে এবং বকেয়া হলে ক্রেডিট হবে। এটা পারলে ওগুলো ইজি হবে। সাপোজ ধরে নাও বেতন এর আগে লেখা আছে বকেয়া বেতন বা বেতন বকেয়া 10,000 টাকা, ভাড়া বকেয়া, বিদ্যুৎ বিল বকেয়া, যে কোনো একটা বকেয়া খরচ থাকতে পারে। তো আগে দেখো বেতন কি হয়? বেতন একটা খরচ, তাহলে কি হবে? বেতন ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? ওই যে সকল প্রকার বকেয়া খরচ কি হয়? ক্রেডিট হয়। ঠিক আছে না? বকেয়া বেতনের ফলে তো যাহা যায় রুলসটা কাজে লাগছে না? লাগছে। আমি প্রথমে বলেছিলাম যে যাহা আসে তাহা যায়, যাহা আসে তাহা ডেবিট, যাহা যায় তাহাকে। এটা দিয়ে সবসময় ডেবিট ক্রেডিট করা সম্ভব না। এটা একটা সম্পূর্ণ তোমাদের ওই স্টার্টিং যাতে করতে পারো, এটা একটা রুল। তো আগে যদি খরচ বকেয়া হয় তাহলে বেতন কি একটা খরচ? তো আমরা কি জানি? সকল প্রকার খরচ ডেবিট হয়। তাহলে এই এন্ট্রির খাতিরে বলতে পারি বেতন হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে? এটার জন্য মনে রাখতে হবে যে খরচ বকেয়া থাকলে ক্রেডিট, তার মানে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট হবে। যদি ভাড়া বকেয়া হয় তাহলে ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। ঠিক আছে? এর সাপেক্ষে তোমাদের আয় ব্যয় বকেয়া খরচ নিয়ে আমি বলে দিয়েছি। আর শীটে আরো আলোচনা আছে অগ্রিম আয়, অনুপার্জিত আয়। তো তোমরা এগুলো প্রত্যেকটা শীটের এন্ট্রির সাপেক্ষে 3টা 4টা করে এরকম কোশ্চেন তৈরি করে ডেবিট ক্রেডিট করে নিয়ে আসার চেষ্টা করবা। এখানে আমি আয় ব্যয় আর অনুপার্জিত, এখানে একটা লেখা আছে যে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। তো এগুলো বিষয় আমি এই পর্বে আর আলোচনা করব না। এটা তোমাদের জন্য থাকলো, তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবা। আর যদি মনে হয় যে এটা পারতেছো না, তাহলে আমাকে বলবা, পরবর্তী কোনো একটা পর্বে আমি এগুলা বিষয়ে আলোচনা করে দিব। তবে আগামীকাল থেকে আমাদের ডাইরেক্টলি অঙ্ক ক্লাসটা শুরু হয়ে যাবে। ঠিক আছে?